আমার দিদি সবেমাত্র টিউশন করে বাড়ি ফিরেছে। আমার মা তাকে সঙ্গে সঙ্গে বলল, নিতা, তোর বাবার জন্যে আর আমার জন্যে 2 কাপ চা করে নিয়ে আয়। আমার দিদির থেকে আমি 10 বছরের ছোট, কিন্তু তবুও এটুকু বুঝি যে বাইরে থেকে এলে তাকে সঙ্গে সঙ্গে কিছু অর্ডার করতে নেই, কারণ তার কষ্ট হয়। বাইরে থেকে আসার পর একটু রেস্ট নিতে হয়। কিন্তু আমার মা আমার দিদির কোনো ভালো কিছুই দেখতে পারে না। কারণটা হলো, আমার দিদি আমার মায়ের নিজের সন্তান নয়। আমার দিদির যখন 5 বছর বয়স, তখন আমার বড় মা মারা যান। তারপর দিদিকে মানুষ করার জন্য আমার বাবা আমার মাকে বিয়ে করেন। ঘটনাচক্রে আমার বড় মা আর আমার মা 2 বোন, অর্থাৎ দিদির নিজের মাসি হলো আমার মা। যে দিদিকে মানুষ করার জন্য আমার মাকে আমার বাবা বিয়ে করেছিল, সেটা কখনোই সফল হয়নি। প্রথম থেকেই আমার মা আমার দিদিকে দেখতে পারতো না। কিন্তু আমি শুনেছি আমার দিদিমার মুখে বা আমার বাবার মুখে, যখন আমার বড় মা বেঁচে ছিলেন, দিদি তখন ছোট্ট, আমার মা দিদিকে খুব আদর করত। কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেল মায়ের বিয়ের পর। তারপর আমি আসি। আমার আসার পর তো আরো একদমই দিদিকে মা দেখতে পারে না। আমার দিদি আমার মাকে প্রথম মাসি বলেই ডাকতো, পরে তাকে মা বলানো শেখানো হয়। কিন্তু মা তো নয়, সৎ মা। তাই মা সৎ মায়ের মতো আচরণ করে। নিজের মা হয়ে উঠতে পারেনি আমার দিদির। কিন্তু আমার সঙ্গে আমার দিদির সম্পর্কটা খুবই মধুর। ও যেমন আমাকে খুব ভালোবাসে, স্নেহ করে, আমিও দিদি ছাড়া থাকতে পারি না। দিদির পড়াশোনা কমপ্লিট হওয়ার পর কোনো চাকরি পায়নি, তাই সে টিউশন করেই বেড়ায়। তারপর বাবা একটা সম্বন্ধ দেখে দিদির বিয়েটা দিয়ে দিল। আমি প্রায় সময় দিদির বাড়িতে যেতাম। দিদির বাড়িতে যেতে যেতে দিদির এক খুড়শাশুড়ি আমাকে পছন্দ করে তার ছেলের জন্য। তার ছেলেটাকে আমি দেখেছি, আমারও ভীষণ ভালো লাগে। কিন্তু আমার দিদি অনেকবার করে বারণ করেছিল আমাকে যে বিয়েটা তুই করিস না। বাবাকে বলেছিল, বাবা বলেছিল, দেখ মা, এখানে আমার কোনো বক্তব্যই খাটবে না। তোর মা যেটা মনে করবে সেটাই করবে, আমার কিচ্ছু বলার নেই। মাকেও দিদি বুঝিয়েছিল, কিন্তু মার পছন্দ হয়েছিল দিদির খুড়শাশুড়ির ছেলেটা একটা চাকরি করে, সরকারি চাকরি। তাই মা দিদির কথা শোনেনি। আর আমিও এই প্রথম দিদির অবাধ্য হলাম। সময় মতো বিয়েটা আমার হয়ে গেল। প্রথম 1 বছর খুবই ভালো কাটলো। আমার শ্বশুর শাশুড়ি আমাকে চোখে হারায়, উঠতে বসতে মা মা ছাড়া কথা বলে না। আমার যে স্বামী, সেও ভীষণ ভালো মানুষ, দেখছি যা। কিন্তু 1 বছর যেতে না যেতেই আমার শাশুড়ির ব্যবহার, মুখভঙ্গি পাল্টে গেল। উঠতে বসতে খুব খারাপ খারাপ কথা শোনাতো। দিদির বিয়ের কয়েক বছরের মধ্যেই আমার বিয়ে হওয়াতে বাবা তেমন কিছু দিতে পারেনি আমার, তবে জামাইবাবু দিয়েছিল অনেক কিছুই। তা সত্ত্বেও আমার শ্বশুর আর আমার শাশুড়ি মাঝে মাঝেই কথা শোনাচ্ছে। প্রথম প্রথম এটা করতো না। আমার জামাইবাবুর রোজগার যে খুব ভালো তা নয়, কিন্তু আমার স্বামী সরকারি চাকরি করে। আমার দিদির বিয়েতেও বাবা তেমন কিছু দিয়েছে তা কিন্তু নয়, কিন্তু আমার দিদির শাশুড়ি কোনোদিনও আমার দিদিকে কথা শোনায় না। আমার দিদি যে ফ্যামিলিটা পেয়েছে, ভীষণ ভালো ফ্যামিলি। কিন্তু আমার দিদি যে বারণ করেছিল তার খুড়শাশুড়ির কথায় না ভুলে যেতে, সেটা তার মানে আমার দিদি চোখের সামনে থেকে দেখেছিল বলেই, তাদেরকে চিনেছিল বলেই আমাদেরকে বারণ করেছিল। ছেলে সরকারি চাকরি করে, তা সত্ত্বেও বৌমার বাবার বাড়ির জিনিসের উপর এতটাই আশা আমার শাশুড়ি বা শ্বশুরের ছিল, ধারণা করা যায় না। যেহেতু আমার দিদির ঘর আর আমাদের ঘর একটু দূরে, কিন্তু তারা মানুষ কেমন সেটা সে বুঝে গেছিল, এবং সে সবসময়
জানতো যে আমাকে তারা সুখের ভাত খেতে দেবে না। তারা অত্যাচার করতে শুরু করলো আমার উপর। এমনকি আমার স্বামী কোনো প্রতিবাদ করতো না। সে অফিসে চলে গেলে তারপর থেকে শুরু হতো অকথ্য গালিগালাজ আর মানসিকভাবে টর্চার। তারপর আমি কিছু বললেই আমার স্বামী বাড়ি আসার পর আমার শাশুড়ি শ্বশুর দুজনেই আমার সম্পর্কে আমার স্বামীর কানে উল্টোপাল্টা লাগাতো। সেই সব শুনে একদিন আমার স্বামী আমাকে প্রচন্ড মার মারে। আমি যেটা দেখে খুবই অবাক হয়েছিলাম যে আমার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তোলেনি। সেই রাত্রিবেলা আমি ছুটে দিদির কাছে চলে আসি এবং দিদির কাছে খুব কান্নাকাটি করি। আমার দিদি জামাইবাবু দুজনেই আমাকে আগের কথা স্মরণ করিয়ে দিল যে তোকে আমি অনেকবার বারণ করেছিলাম, ওরা ভালো মানুষ নয়, তোরা কেউ আমার কথা শুনিসনি, তোর জামাইবাবুও বারণ করেছিল, এখন কি করব আমরা। আমার জামাইবাবু আমাকে বলল, চল একবার দেখে আসি কি হয়েছে। আমার দিদি জামাইবাবু দিদির শ্বশুর শাশুড়ি সবাই গেল আমার সঙ্গে করে নিয়ে। ওরা সবাই যখন গেল তখন ওরা আরো রেগে গেল। আমার জামাইবাবু আমার স্বামীকে জিজ্ঞেস করলো, তোর এত বড় সাহস, তুই বউয়ের গায়ে হাত দিস? আমার স্বামী দাদার মুখের উপর চোবড়া করতে শুরু করলো। সেই দেখে আমার জামাইবাবু তাকে কষিয়ে দুগালে চড় বসিয়ে দিল। তা দেখে আমার শাশুড়ি আরো ভয়ঙ্কর হয়ে উঠল, কিন্তু আমার স্বামী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর আমার জামাইবাবু আমার শাশুড়িকে বলল, কাকিমা, তোমাদের যদি এতই টাকার প্রয়োজন ছিল, তোমরা আমার শালীকে কেন বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে? আমার শ্বশুরের তো অনেক টাকা নেই, সেটা তোমরা জানতে। তাহলে তোমরা যদি এতই লোভী, তাহলে বড়লোকের মেয়েকে ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতে। তুমি জানো এটা নিয়ে আমরা অনেক কিছু করতে পারি, থানা পুলিশ অনেক কিছু করতে পারি। তখন আমার শাশুড়ি একটু চুপ হয়ে গেল। তারপর আমার জামাইবাবু বলল, ও আর এই বাড়িতে থাকবে না, ওকে নিয়ে আমরা চলে যাব, আর কোনোদিনও তোমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমাকে জিজ্ঞেস করলো আমার জামাইবাবু, তুই কি এর সংসার করতে চাস? আমি মাথা নিচু করে চুপ করে রইলাম। দিদির দিকে তাকালাম। দিদি আমার মনের কথাটা বুঝতে পারলো। দিদি বলল, তুই জানতে চাইছিস তো যে আমি কি বলবো? আপাতত তুই আমার ঘরে চল, কালকের মা বাবাকে দুজনকে ডেকে পাঠাবো, তারা কি বলে সেই অনুযায়ী কাজ হবে। বলে ওই রাতে দিদি আমাকে নিয়ে ওর বাড়িতে চলে গেল। পরের দিন মা বাবা দুজনেই এলো দিদির বাড়িতে। মা তো দিদির ওপর প্রচন্ড রেগে আছে। মা দিদিকে বলল, আমার মেয়ে মরে মরবে, তোকে কে আনতে বলেছিল ওর বাড়ি থেকে? আমি তখন প্রথম মায়ের ওপর প্রতিবাদ করলাম। আমি বললাম, তুমি কি মানুষ? তুমি কি মা? আমার তো মনে হয় না। আমার স্বামী আমাকে ধরে পেটালো, আমি দিদির বাড়িতে চলে এলাম, তাই দিদি জামাইবাবু এবং জেঠু জেঠিমা সবাই আমার সঙ্গে গেল। এখানে দিদির ভুল কোথায়? বাবা এই প্রথম মায়ের মুখের ওপর কথা বলল। বাবা মাকে বলল, তোমার মেয়ে বেশি হতে পারে, আমার নয়। দরকার হলে আমি মেয়েকে বাড়িতে বসিয়ে খাওয়াবো, তবু ওই বাড়িতে আর পাঠাবো না। সবাই যখন মার বিপরীতে কথা বলছে, মা তখন নিজের ভুলটা বুঝতে পারলো। দিদি বলল, মা, আমি না হয় পরের মেয়ে, আমার ভালো তুমি কখনোই চাওনি, তাই জন্য যেমন তেমন কাজ করা ছেলে একটা পেয়েছো, বিয়ে দিয়ে দিয়েছো। তবু দেখো ভগবানের কি অসীম কৃপা, আমি সেই পরিবারে এসে সেই ছেলের হাত ধরে অনেক সুখে আছি। আর নিজের মেয়ের সরকারি চাকরি করা ছেলের সঙ্গে বিয়ে দিলে, অথচ দেখো আজ তার কি অবস্থা। নিজের মেয়ে করে কোনোদিনও আমাকে তুমি দেখোনি, অথচ তুমি আমার নিজের মাসি, অন্য কেউ নও। মা হতে গেলে না একটা যোগ্যতার প্রয়োজন আছে, যেটা আমি মনে করি তোমার মধ্যে নেই। দিদির এই কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল দিদি এক্কেবারে আমার মনের কথাটা বলছে। আমার মা যতই আমার নিজের মা হোক, মা হওয়ার যোগ্যতা তার মধ্যে নেই।
মা নিজের ভুল বুঝতে পেরে দিদির এবং জামাইবাবুর হাত ধরে বলল, তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। সরকারি চাকরি করা ছেলে বলে কারো কথা না শুনেই বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু আমি আজকের বুঝেছি, শুধু সরকারি চাকরি করলে হয় না, মনুষ্যত্ব থাকতে হয়, যেটা ওদের মধ্যে নেই। আজ সরকারি চাকরি করা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েও আমার মেয়ে সুখী নয়। আর যাকে আমি জীবনে মেয়ের মতো করে দেখতে পারিনি, তাকে যেমন তেমন কাজ করা একটা ছেলেকে দেখে বিয়ে দিয়েছি। অথচ সেই জামাই আমার জামাইয়ের মতো জামাই হয়েছে। আমাকে তোমরা ক্ষমা করো। আর আমার মেয়েকে যদি মনে করো ওকে ওদের বাড়িতে পাঠাবে তো পাঠাও, আর যদি মনে করো না পাঠাবে না, বাড়িতে নিয়ে চলে যাব, তো তাই করব। তোমরা শুধু সেটা বলো যে কি করব। তখন দেখলাম আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি তিনজনেই আমার দিদির বাড়িতে এলো। তিনজনেই আমাদের কাছে ক্ষমা চাইলো। আমার স্বামী তার দাদার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে বলল, দাদা, আমার অনেক বড় ভুল হয়েছে। আসলে মা এমন ভাবে ওর সম্বন্ধে আমার কানে তুলতো যে আমার প্রচন্ড রাগ হতো। আর আমার শ্বশুর শাশুড়ি আমার দিদির এবং আমার বাবার হাত ধরে ক্ষমা চেয়ে বলল, আমরা বড্ড লোভী হয়ে গেছিলাম। বাড়িতে যে একটা নতুন মেয়েকে এনেছি, পরের মেয়ে, তাকে যে নিজের মতো করে গড়ে তুলতে হবে, সেটা আমরা ভুলে গেছিলাম। খুব অন্যায় করেছি দাদা, আমাদের ক্ষমা করে দিন। আজ থেকে কথা দিচ্ছি আমার বৌমার এতটুকুও অযত্ন হবে না। আর যদি কোনোদিন হয়, সেই দিন আপনারা যে ব্যবস্থা নেবেন মাথা পেতে নেব। থানা, পুলিশ যাই করবেন মাথা পেতে নেব। আমার বাবা বলল, আমি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমার জামাই আছে, আমার মেয়ে আছে, আমার বেয়াই বেয়ান আছে, ওরা যা বলবে তাই হবে। তখন আমার জামাইবাবু এবং জেঠু জেঠিমা সবাই বলল, ঠিক আছে, আর একবার ওদের সুযোগ দেওয়া হোক, মেয়েকে পাঠিয়ে দিন। আমরা তো ঘরের কাছেই আছি, কিছু হলেই আমরা ঠিক জানতে পারবো। বাবা মা দুজনেই সম্মতি জানালো। আমার সংসার আবার জোড়া লাগলো। তবে শুধু একটা কথা, যে কোনো কাজে আবেগ দিয়ে কোনো কিছুই হয় না, তার মধ্যে বাস্তবতা খুঁজতে হয়। বাস্তবের মাটিতে পা দিয়ে বুঝতে হবে যে সেই কাজটা আমার করা উচিত কি উচিত নয়।